মহল্লা ঝুলিয়েছেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন। এবং ইতিমধ্যে যিনি আসলে ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, ওয়াকার, জেনারেল ওয়াকার, তিনি আবার কালকে আবার তথ্য প্রসব করেছেন যে তারা নাকি, যারা এখন আর্মিকে হুমকি ধমকি দিচ্ছে, তারা নাকি শিশু। তারা তো শিশুই, কারণ তারা তো আপনার মাধ্যমে ক্ষমতায় বসেছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে আপনি 4 তারিখ রাতে গত প্রধানমন্ত্রী অফিসে যাদেরকে আপনি কথা দিয়েছিলেন যে তাদেরকে রক্ষা করবেন, কিন্তু তলে তলে কিন্তু আপনি অন্যান্য, ইতিমধ্যে আপনার জানেন যে আরেকজন আর্মি জেনারেল এসে বক্তব্য দিয়েছেন, ভিডিওতে বক্তব্য দিয়েছেন যে বর্তমান ওয়াকারের কি পরিকল্পনা ছিল এবং উনি তাকে কি বলেছেন, এবং তিনি যাতে পরের দিন সকালবেলায় সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত থাকেন, এবং সেখানে অবশ্যই আওয়ামী লীগ ছিল না, এবং আওয়ামী লীগের যে তারা ক্ষমতাচ্যুত করবে ইউনূস, সেটা তার কথা থেকে সুস্পষ্ট ভাবে বের হয়ে আসে। সেখানে আর কোনো দ্বিমত করার উপায় নেই। ঠিক একই কারণে 32 নম্বর যখন ভাঙা হয়, ঘুরিয়ে দেওয়া হয় 2 বারের মতন, যখন বলা হয় মার্চ টু গোপালগঞ্জ, এবং গোপালগঞ্জে মিলিটারির উপর কোনো সরাসরি আক্রমণ না হলেও মিলিটারি সাধারণ মানুষের উপর গুলি করে যে ভিডিওতে, অন রেকর্ড ভিডিওতে, তাই সব সকলেই প্রমাণ করে যে বাংলাদেশের এই ক্ষমতার পট পরিবর্তনের মূল নায়ক, মূল ঠিকাদার ছিল বা এখনো আছে, সেটা হলো বর্তমান বাংলাদেশ আর্মি। বাংলাদেশ এখন ধ্বংসের পথে, আপনারা কিছু করেন সুদখোরের হাত থেকে রায়। আমি এই কথাগুলো নিয়ে একটু আলাপের জন্য এসেছি। আপনারা সবাই আমার এই লাইভটুকু শেয়ার করে দেন, তাহলে সবাই শুনতে পাবে। আন্তর্জাতিক সমীকরণের কথা বলছিলাম। আন্তর্জাতিক সমীকরণের কথা বলার পর শুরুতেই আমরা শুরু করি যে ভারত রাশিয়া থেকে কম দামে তেল কিনে তারা ইউরোপে বা ব্যবসা করছে। সেটার জন্য ট্রাম্প মোদির বন্ধু হলেও ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক তাদের নির্ধারণ করে। সেখান থেকে বোঝা যাচ্ছিল যে ভারতের সাথে আমেরিকার কোনো একটা দর কষাকষি চলছে। এটি একটি অধ্যায়। এই অধ্যায়টির সাথে আরেকটি অধ্যায় গত 2 সপ্তাহ ধরে যুক্ত হলো, সেটা হলো ট্রাম্প এন্ড পুতিনের শীর্ষ বৈঠক আলাস্কাতে। এবং ট্রাম্প এন্ড পুতিন যে সেখানে আলাপ করছেন, সেটা হলো ইউক্রেনের যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ করার জন্য। এবং সেখানে যেটা বোঝা যাচ্ছে যে ট্রাম্প পুতিনের যে আলাপ, সেখান থেকে পরবর্তীতে জেলেনস্কি এবার গতকালকে ওয়াশিংটন ডিসিতে এসেছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল প্রভাবশালী নেতৃবৃন্দকে সাথে নিয়ে। এর একটি কারণ রয়েছে। আপনারা লক্ষ্য করেছিলেন যে গতবার যখন তিনি এসেছিলেন জেলেনস্কি, উনি অনেকটা আক্রমণের মুখে পড়েন ট্রাম্প এবং ট্রাম্পের সহযোগীদের সাথে। হোয়াইট হাউসে উনি একেবারেই কোণঠাসা হয়ে পড়েন। এইবার এসেছেন ইউরোপের প্রায় সকল নেতৃবৃন্দের সাথে নিয়ে। এটার গুরুত্বটা হলো এই যে ট্রাম্পের সাথে দর কষাকষি যাতে তার সাপোর্টার থাকে। এখানে এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হলো যে ইউরোপের এই যুদ্ধ ট্রাম্প এবং পুতিন মিলে বন্ধ করবে, সেটাই এখন প্রতীয়মান হচ্ছে। অতএব কে কত বেশি দেন দরবার করে, কত বেশি ফায়দা নিতে পারে, সেই আলোচনাই চলছে। পুতিন সম্বন্ধে ট্রাম্প বলেছেন জেলেনস্কিকে যে রাশিয়া একটি পরাশক্তি, প্রবল শক্তিশালী দেশ। আমরা যদি আপনাকে সহযোগিতা না করি, তাহলে আপনি তো টিকে থাকতে পারবেন না এই যুদ্ধে। অতএব এই যুদ্ধে আপনার উচিত যত দ্রুততম সময়ের ভিতরে এই যুদ্ধ পরিহার করে শান্তি প্রতিষ্ঠিত করা। জাপান ইতিমধ্যে বলেছে যে ইউক্রেনকে তারা শান্তি রক্ষা, ইউক্রেনের সিকিউরিটির জন্য তারা সহযোগিতা করবে। আমেরিকা ইতিমধ্যে বলছেন, এবং ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ এসেছেন বোধহয় সেই সিকিউরিটিটা ঠিক করার জন্য। অতএব আমরা আন্তর্জাতিক এই যে সমীকরণ ঘটছে, সেখানে দুটি বিষয় ইতিমধ্যে বললাম, তৃতীয় আরেকটি বিষয়, সেই বিষয়টি হলো আজকের সর্বশেষ নিউজ বা সংবাদ। আপনারা দেখবেন যে চীন ভারতের কাছে কিছু কাঁচামাল বা কিছু মালামাল ভারতে রফতানি নিষিদ্ধ ছিল, সেই সবগুলোর উপর থেকে তারা নিষিদ্ধ বা এই নিষিদ্ধ অর্ডার করে দিচ্ছে, তারা ক্যান্সেল করে দিচ্ছে বা বাতিল করে দিচ্ছে। তার অর্থ হলো যে তারা ইতিমধ্যে এই ব্যবস্থাটা করেছে যে ভারত চায়নার সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক যে সকল বাধা রয়েছে, সেই বাধাগুলো তারা দূর করার চেষ্টা করছে। অতএব এটা যদি দূরীভূত হয়ে যায়, তাহলে আপনাদের কাছে আমার সহজ প্রশ্ন যে কি অবস্থা হবে ভারত যদি আমেরিকা থেকে দূরেও সরে যায়, আর ভারত চায়নার যে সম্পর্ক সেটা যদি ঠিক হয়ে যায়, তাহলে পৃথিবীর এই মেরুকরণে বাংলাদেশের কি অবস্থা হবে? আই এম জাস্ট টেক্সটিং ওয়ান পারসন, কারণ সে আমার সাথে কথা বলতে চাচ্ছে।
ওকে, দুঃখিত, আমি মাঝে একটু টেক্সটিং করতে হলো। ভারতের সাথে যদি চায়নার এই সম্পর্কটা ঠিক হয়ে যায়, এই সম্পর্ক তারপর তাদের মধ্যে থাকবে যে বিষয়টা, সেটা হলো যে তাদের বর্ডার নিয়ে যে সমস্যা, সেটাও যদি সমাধানের পথে যায় এবং রাশিয়া, চায়না, ভারত তাদের অর্থনৈতিক সম্পর্ক যদি আরো শক্তিশালী হয়, সেখানে ইউনুস আইসোলেটলি যদি ইউএস এর কে এখানে বুট নামতে দেয়, তাহলে কি অবস্থাটা হবে? তাতে এই সার্বিক পরিস্থিতিতে এখন যে এটা বোঝা যাচ্ছে, ট্রাম্প ইউক্রাইনের যুদ্ধ বন্ধ করলে সেখানে ভারতের উপর যে ট্যারিফ ধরা হলো, সেটাও নিষেধাজ্ঞার আওতায় আর থাকবে না। কারণ রাশিয়ার বহু ব্যবসায়ী ট্রাম্প এবং পুটিনের শীর্ষ বৈঠকে এসেছিলেন এবং তারা একসাথে ব্যবসা করবে, এবং যদি ব্যবসা করে রাশিয়ার সাথে আমেরিকা, তাহলে যে নিষেধাজ্ঞাগুলো সেসবগুলো তো তুলতে হবে, তাই না? তাহলে তেলের উপরে নিষেধাজ্ঞা থাকবে না, তাই ভারতের উপর যে রাশিয়ার তেল কেনার জন্য যে ট্যারিফ ব্যবহার করা হলো বা আরোপ করা হলো, সেসবগুলো বাতিল হয়ে যাবে। সেটা বাতিল হয়ে যাওয়ার কারণেই দেখা যাবে যে আবার ভারত এবং আমেরিকার যে সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন ছিল, সেই টানাপোড়েন গুলো শেষ হয়ে যাবে। সেটা ফিরে যাবে সেই পর্যায়ে যখন ট্রাম্প হোয়াইট হাউসে মোদীকে বলেছিলেন যে বাংলাদেশ বিষয়ে আমার বন্ধু মোদী, দেখবে তারা শত শত বছর ধরে একসাথে কাজ করছে। Do you like to see more work-less? Would like to see more work-less? ওকে, কথাটা হ্যাঁ ঠিক আছে হাফিজুর রহমান, আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, সেই সাথে ইউনুস যে কাজটি করেছে, সেই কাজটি হলো যে বাংলাদেশকে সার্বিকভাবে পশ্চিমাদের কাছে তুলে দিয়ে তিনি ক্ষমতায় বসে থাকতে চাচ্ছেন এবং ক্ষমতায় আসেন। অপ্রিয় প্রশ্নের মোকাবিলা ভিডিও ডাউনলোড করুন এফবি পেজে। ওকে, ভাই পিনাকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবেই। তারা যারা করছেন তারা করছেন। আমার কাজটা হলো ওয়াশিংটন ডিসির সাথে আন্তর্জাতিক সম্পর্কগুলো আপনাদের সাথে তুলে ধরা, বাংলাদেশ সম্বন্ধে এখানে প্রশ্ন করে, এবং এই বিষয়গুলো নিয়ে আমি কাজ করতে চাই। অতএব আমি এখানে যে বিষয়টা আজকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হলো যে ইউনুস একটি মহা বিপাকে পড়েছেন। কারণ আন্তর্জাতিক সমীকরণে দেখা যাচ্ছে না সেখানে পাকিস্তানের কোনো ইনফ্লুয়েন্স আছে, সেখানে ভারত, চায়না এবং রাশিয়া, তাদের ইনফ্লুয়েন্স অনেক প্রকট। এবং রাশিয়ার ইনফ্লুয়েন্সের প্রকটের কারণে ট্রাম্প এখন নিজে বাধ্য হচ্ছেন, বা ট্রাম্প বলছেন, বাধ্য হলো যে শব্দটা বলবো, উনি বলছেন জেলেনস্কিকে যে রাশিয়া অনেক বড় শক্তিশালী দেশ, তার বিরুদ্ধে তুমি যুদ্ধ করে ভাই তুমি টিকবে না, অতএব আমরা আর কত তোমাকে সহযোগিতা করবো, আমার আগের প্রেসিডেন্ট যে সকল তোমাকে প্রতিদিন দিত সেটা আমরা দিব না। এখন তিনটা, আপনারা ভিডিওটা যদি প্রথম থেকে শুনে থাকেন তাহলে বুঝবেন যে আমি তিনটা আন্তর্জাতিক সমীকরণের কথা বলছি। এখন লাস্ট সমীকরণ, ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাবশালী নেতৃবৃন্দ এবং নেটোর নেতৃবৃন্দ এসেছিলেন এখানে গতকালকে থেকে জেলেনস্কির সাথে আমেরিকার কাছ থেকে দাবি আদায় করার জন্য যে ইউক্রেনে আমেরিকান সৈন্য পাঠালে তাহলে সেখানে শান্তি বিরাজ করবে, তাহলে তাই যুদ্ধ বন্ধ হবে। তাহলে এটা আজকে ঘন্টাখানেক আগে একদম টোটালি নাকচ করে দিয়েছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে টোটালি নাকচ করে দিয়েছেন যে আমরা সেখানে কোনো সৈন্য পাঠাবো না। অন্যান্য কিভাবে এই যুদ্ধ বন্ধ করা যায় সেই বিষয়ে আপনারা আলোচনা করুন। তাহলে এই চারটা সমীকরণের সাথে আমাদের ইউনুস সাহেব যুক্ত হয়ে পড়লেন এইভাবে যে এখন আর পাকিস্তানের ইনফ্লুয়েন্স নেই, চাইনিজ ইনফ্লুয়েন্স কমে যাচ্ছে। ভাই বাংলাদেশের রাজাকার ভাই, আপনার কথা সবকিছু মেনে নেব, এখানে কি আওয়ামী লীগের কোনো ভুল ছিল না? ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর হারুন, এদেরকে ভুলছেন, তাদের বলে আমাদের মাসুল দিতে হচ্ছে, আমাদের মতন সাধারণ কর্মীদের, ত্যাগী নেতাদের কখনোই মূল্যায়ন করেননি। আপনারা আপনাদের এই কণ্ঠস্বর সজাগ রাখুন, আপনারা আপনাদের কথাগুলো বলুন, এবং আপনাদের কথাগুলো বললেই রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই আপনাদের কথার মূল্য দিতে হবে। আমার যে কাজ সেটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশে যে মানুষ খুন হচ্ছে, বাংলাদেশে যে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, জেলে পড়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে ওয়াশিংটনে তথা প্রেস ব্রিফিং এ তুলে ধরা, আর আন্তর্জাতিক পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসি নিয়ে কিছু বিষয় আপনাদের সামনে তোলে। তারা জাহাঙ্গীর ভাই ইউনুসকে নিয়ে আমেরিকান ভূমিকা বর্তমান কোন দিকে, নাকি নতুন কিছু বিকল্প খুঁজছে না, সেটাই বলছি যে এই চারটি সমীকরণে ইউনুস এখন অনেকটাই ট্র্যাপে পড়ে গেছেন। কারণ ভারতের সাথে, ট্রাম্পের সাথে ট্রাম্প রাশিয়ার সম্পর্ক উন্নয়ন করলে সেখানে জেলেনস্কির যুদ্ধ বন্ধ হবে। জেলেনস্কির যুদ্ধ বন্ধ হওয়ার কারণে সেখানে রাশিয়ার সাথে অনেক নিষেধাজ্ঞা উঠে যাবে এবং তখন রাশিয়া বিশ্বব্যাপী আবার তাদের ব্যবসা করতে পারবে, এবং কি ভারতের উপর যে ট্যারিফ সেটাও বন্ধ হয়ে যাবে, এবং চায়না, ভারত, রাশিয়ার যে ত্রয়ী শক্তি, সেই ত্রয়ী শক্তির প্রেসারে
করবে বাংলাদেশের ডক্টর ইউনূস, কারণ সেখানে এই ত্রয় শক্তির কেউ চায় না বঙ্গোপসাগরে আটলান্টিকের ওপার থেকে কোনো সৈন্য প্রবেশ করুক বা সেখানে তারা ঘাঁটি কারুক, এবং সেটা নিয়ে আরাকান আর্মিকে যে করিডোর দেওয়ার কথা, এই সকল সমস্ত কিছুই কিন্তু এখন ধীরে ধীরে স্তীমিত হওয়ার পথে। অতএব এই নতুন সমীকরণের কাছে এই 4টি বিষয়ের যদি আপনারা দেখুন, যেটা আমি ইতিমধ্যে বলেছি, তাহলে দেখতে পাবেন যে আসলে ইউনূস সাহেব মোটামুটি ভাবে ওনার এখন তল্পিতল্পা গোটানোর সময় প্রায় সন্নিকটে, কারণ এখন ওনাকে সাপোর্ট করার মতন বা ধরে রাখার মতন বা আন্তর্জাতিক এই বিভিন্ন সমীকরণের কারণে ওনার এই অস্থির দেখা দিয়েছে, এবং মনে হচ্ছে যে তিনি চেষ্টা করছেন যে নির্বাচন কে করবে না করবে জানি না, উনি যাতে সেফ এক্সিট পান। এদিকে গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো ক্রমেই ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে কোনো নির্বাচন হওয়া ঠিক নয়, সেটা হতে হবে, যেহেতু এই মুহূর্তে অসাংবিধানিক সরকার ক্ষমতা দখল করে আছেন, অতএব সেটা হতে হবে নিশ্চয়ই কোনো না কোনো ইন্টারিম গভর্নমেন্টের অন্য কারোর সাথে অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, এবং অবশ্যই হতে হবে সমস্ত পার্টির তথা আওয়ামী লীগ, বিএনপি সহ সকল বাংলাদেশে নিবন্ধিত পার্টির যাতে অংশগ্রহণ করতে পারে সেই জন্য। আর্গুমেন্ট ওকে, মে আল্লাহ হেল্প আস, থ্যাংক ইউ সো মাচ। অতএব এটা আর এদিকে দেখছেন যে ভারতের সাথে চায়নার যে নিষেধাজ্ঞাগুলো ছিল কিছু কিছু কাঁচামালের পর, সেসবগুলো চায়না তুলে নিচ্ছে, এটা আরেকটা সিগন্যাল। বাংলাদেশের ওয়াকার তিনি গতকাল যে সকল কথাগুলো বলেছেন আপনারা লক্ষ্য করেছেন যে এতে আসলে মৌলিক কোনো কথাই উনি বলেননি। উনি মেটিকুলাসলি ডিজাইনের মূল চালিকা বা ঠিকাদার ছিল ওয়াকার, এবং ওয়াকারের নেতৃত্বেই আসলে সেদিন ক্ষমতার পালাবদল হয়, কারণ ওয়াকার সম্পূর্ণ মিথ্যা আশ্বাস দিয়েছিলেন তৎকালীন সরকারকে যে তারা শান্তিপূর্ণভাবে যে ইয়েকে যে মানুষগুলো রাস্তায় মেটিকুলাসলি ডিজাইন করে নিয়ে আসা হয়েছে তাদেরকে থামানো হবে, প্রতিহত করা হবে এবং বিনা রক্তপাতেই করা হবে। কিন্তু তিনি তলে তলে আসলে এই সরকারের পরিবর্তন চাচ্ছিলেন, এবং সেই পরিবর্তন চাওয়ার জন্য আমরা একটা জেনারেলের বক্তব্য থেকে ইতিমধ্যে জানি যে তাকে 24 ঘন্টা আগেই ওই গণভবন থেকে উনি বের হয়ে রাত 12টায় তাকে ফোন করে বলেছেন যে সকাল 10টার ভিতরে যাতে জেনারেল ওয়াকারের সাথে উনি দেখা করেন, এবং তার পরবর্তীতে উনি নির্দেশ দিয়েছেন ওই পূর্বতন জেনারেলকে যাতে রাজনৈতিক শক্তিদের সাথে যোগাযোগ তৈরি করা হয়, যে তিনি এই অবস্থার এই অবস্থার অবসান চান। কি অবস্থার অবসান চান সেটা তো আপনারা সকলেই জানেন। জাহাঙ্গীর ভাই, আপনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আইনের শাসন নিয়ে মানবাধিকার যেগুলো তুলে ধরেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, এবং আমি আপনাদের ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি দ্রুততম সময়ের ভিতরে মানে যে কথাটা বলছিলাম যে আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আরো একটা জিনিস বলতে চাই যে আমার মৌলিক কাজটি হলো প্রশ্ন করা। প্রশ্নের উত্তর যেটা হোক না কেন, বাংলাদেশের বিষয়গুলো, বাংলাদেশে যেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, বাংলাদেশের এই বিষয়গুলো যাতে আমরা তুলে ধরতে পারি আন্তর্জাতিক পরিমণ্ডলে, সেটি আমাদের আমার একমাত্র কাজ। আপনার প্রতি আমাদের দোয়া রইল। সুমন খান, আপনাকে অবশ্যই ধন্যবাদ ইউনূসের সামনে। এবং এখন তাহলে সর্বশেষ যে কথাগুলো, আজকে আপনাদের প্রশ্নের তেমন উত্তর এই মুহূর্তে দিতে পারবো না সময়ের সংক্ষিপ্ততার জন্য, শুধু জানিয়ে রাখি আমি আজকে লাইভে আসলাম ডিট্রয়েট থেকে, মিশিগানের ডিট্রয়েট থেকে, এবং এই 4-5টি সমীকরণের কথা বললাম। আপনারা আমার এই কথাগুলো শুনে দেখবেন, যদি কারো অমত হয় তাহলে আমাকে আপনাদের যে অমিল বা কেন এই কথাগুলোর সাথে আপনারা কোনো মিল খুঁজে পাচ্ছেন না সেসবগুলো জানালে আমি উপকৃত হব, এবং ভবিষ্যতে আবারও এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিদিন গ্রেফতার করছে, খুন করছে, মানুষ ঘুম হারাম করে দিচ্ছে। গত 12 মাস ধরেই তা হচ্ছে, এবং দ্রুততম সময়ের ভিতরেই বাংলাদেশের বড় কোনো পরিবর্তন আশা যেরকম সাধারণ মানুষ আপনারা করছেন, আমরা আন্তর্জাতিক ভাবেও মনে করছি যে ইতিমধ্যে ডক্টর ইউনূসের পশ্চিমা বিশ্বে যে একচ্ছত্র ছিল, যে অ্যাকসেপ্টেবল তিনি ছিলেন, সেসবগুলো কমে আসছে। আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমস সহ বহু পশ্চিমা প্রভাবশালী পত্রিকা ইতিমধ্যে গত 12 মাসের ব্যবচ্ছেদ করেছেন বাংলাদেশে ইউনূসের শাসন, এবং সেখানে যে মানুষের উপর ওনার অত্যাচার হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে, স্বাধীন প্রেস চলতে দিচ্ছে না, প্রেসের সিনিয়র সাংবাদিকদেরকে জেলে রাখা হয়েছে 12 মাস ধরে বিনা বিচারে। এই সকল কিছুর একত্রিত ভাবে ডক্টর ইউনূসের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন যে সমীকরণ, যে ট্রাম্প এবং পুটিনের যে সমীকরণ, ভারত, চায়না, রাশিয়ার যে সমীকরণ, সার্বিক বিষয়ে একত্রিত হলে আশা করাই যাচ্ছে যে ইউনূসের পায়ের নিচে মাটি নেই বললেই চলে। তবে একটা বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশে যে জগদ্দল পাথরের ন্যায় এই
অসাংবিধানিক সরকার ক্ষমতায় বসে আছে, তারা কিন্তু জানে যে তাদের ক্ষমতাচ্যুতি ঘটলে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এমনকি ওয়াকারকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সংবিধান লঙ্ঘনের দায়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, রাজনৈতিক ক্ষমতার পালাবদল হবে রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে এবং যেসবগুলো গ্রহণযোগ্য সংবিধান অনুসারে। তারা মেটিকুলাসলি ডিজাইন করে অস্ত্রের বিনিময়ে মানুষকে হত্যা করে এবং বাংলাদেশ আর্মিকে ঠিকাদার হিসাবে নিয়োগ করে তারা যে ক্ষমতা দখল করেছেন, এর জন্য যে কোনো রাজনৈতিক শক্তি যারাই ক্ষমতায় আসবে তারাই এটার বিচার করবে। এবং বাংলাদেশে ইতিমধ্যে বোঝা গিয়েছে, যেটা আবারও আমি একটু তুলে ধরি, আপনারা জানেন যে 15ই অগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ পুরুষ, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কে সেদিন সপরিবারে নির্মম ভাবে বাংলাদেশ আর্মির সরাসরি অংশগ্রহণে হত্যা করা হয়। এবং সেটা ডক্টর ইউনূস এবং তার যে ক্ষমতার মাঝে যারা বসা, তারা কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে সেদিন বাধাগ্রস্ত করেছে যাতে জাতীয় শোক দিবস পালন করা যায় না। কিন্তু মানুষ কিন্তু সারা পৃথিবীর এবং বাংলাদেশের সকল জায়গায় মানুষ কিন্তু বঙ্গবন্ধুকে আত্মায় যে ধারণ করে সেটার প্রমাণ করেছে, প্রকাশ করেছে। পৃথিবীর সমস্ত বড় বড় শহরে হাজার হাজার মানুষ, আমি বলছি শত শত নয়, হাজার হাজার মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করেছে, 15ই অগস্টকে স্মরণ করেছে, জাতীয় শোক দিবস এবং বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধুকে। এই যে একটি সিগন্যাল বর্তমান সরকারের কাছে চলে গেল, তাতে করে তারা অবশ্যই বুঝতে পারছে যে এই বাংলাদেশে, যেই বাংলাদেশের জন্ম বঙ্গবন্ধুর হাত দিয়ে, যেই বাংলাদেশের জন্ম একটি ঐতিহাসিক রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বে, এই আওয়ামী এখন বাংলাদেশের পক্ষে কেউ কথা বললেই বলে আওয়ামী লীগ সে, 71-এর পক্ষে বললেই বলে বা আওয়ামী লীগ সে, জয় বাংলা বললেই বলে সে আওয়ামী লীগ সে, বঙ্গবন্ধু বললেই বলে আওয়ামী লীগ সে, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বললেই আওয়ামী লীগ। এই ট্যাগিং এ আর কাজ হচ্ছে না, কারণ বাংলাদেশের শতভাগ মানুষ আওয়ামী লীগের নয়। বাংলাদেশ দুইটি ভাগে বিভক্ত, একটি হলো প্রো 75, 71 এবং অ্যান্টি 71। কিন্তু স্বাধীনতা সংগ্রামের সময় বাংলাদেশ বিরোধী মানুষের সংখ্যা ছিল মাত্র 3 থেকে 5%। সেই মানুষের সংখ্যা, আনুপাতিক সংখ্যা বাড়েনি, কিন্তু সংখ্যাটা বেড়ে গেছে। তখন